জন্মের পর থেকেই যেন দুর্ভাগ্য সঙ্গী হয়ে এসেছে গায়ত্রী আর নবীনের মেয়ে কুসুমের জীবনে। ছোট্ট শরীরটা কখনোই সুস্থতার স্বাদ পায়নি, উল্টো দিনের পর দিন জ্বর, কাশি আর অজানা অসুখে ভুগতে ভুগতে আরও শুকিয়ে গিয়েছে সে। গায়ত্রী আর নবীন দুজনেই নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে মেয়েটাকে বাঁচানোর, তবুও যেন কোনো কিছুতেই কোনো লাভ হয়নি। গ্রামের হাতুড়ে ডাক্তার থেকে শুরু করে পাশের গ্রামের কবিরাজ, কোথাও বাদ রাখেনি তারা। তবুও যেন দিন দিন আরও বেড়েই চলেছে কুসুমের অসুখ। হ্যাঁ গো, তুমি কি এখনো এভাবে চুপ করে থাকবে? মেয়েটার জন্য কি কিছুই করবে না? বিকেলের দিকে হঠাৎ করেই শ্বাসকষ্ট বেড়ে গিয়ে আরও বেশি অসুস্থ হয়ে পড়েছে কুসুম। তার ছোট্ট বুকটা দ্রুত উঠানামা করতে দেখে আর কিছুতেই নিজেকে সামলাতে পারছিল না গায়ত্রী। অপরদিকে মেয়ের কষ্ট অসহায়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া যেন উপায়ও নেই নবীনের। আমি আর কি করব বলো তো গায়ত্রী, মেয়েটার জন্য চিকিৎসার তো কোনো ত্রুটি রাখলাম না। আমাকে আর কি করতে বলছো বলো তো? নবীনের গলায় অসহায়তার সুরটা স্পষ্ট হলেও তাতে যেন গায়ত্রীর মনটা শান্ত হলো না একটুও। কি করবে মানে? তোমাকে সেই কতদিন ধরে বলছি পিসিমার বাড়িতে যাওয়ার জন্য, সে কথা তোমার কানে যাচ্ছে না কেন? একটা বার পিসিমার কথা মতো ওই কবিরাজের ওষুধটা নিয়ে আসলে কি এমন ক্ষতি হবে শুনি? ঠিক আছে, তুমি যখন এত করেই বলছো তখন আমি যাব সেখানে। গায়ত্রীর জেদ আর অসহায় কান্নার কাছে আর বেশিক্ষণ নিজেকে ধরে রাখতে পারল না নবীন। মেয়ের জন্য শেষ চেষ্টাটাই যেন ভেতর থেকে নাড়িয়ে দিল তাকে। এরপর আর এক মুহূর্ত দেরি না করে ঘর থেকে বেরিয়ে এলো সে। ঘর থেকে বেরিয়ে উঠোন পেরিয়ে গরুর গাড়িতে উঠে বসেই ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো নবীন। ধীরে ধীরে সূর্যের আলো কমে গিয়ে সন্ধ্যা ঘনিয়ে আসছিল ধরণীতে। সন্ধ্যা 6টা নাগাদ কালী সন্ধ্যার মুখে গ্রামের রাস্তা দিয়ে গরুর গাড়ি চালিয়ে যেতে লাগলো নবীন। এমন সময় সে লক্ষ্য করল আকাশের একপাশে জমাট বেঁধে আছে কালো মেঘ, আর যখন তখনই সেই কালো মেঘ ভেঙে নেমে পড়বে বৃষ্টি। এ কি, এই সময় আকাশটা এমন কালো মেঘে ঢেকে গেল কেন? বৃষ্টি নামবে নাকি? হে ভগবান, এক্ষুনি বৃষ্টি দিও না, আমাকে শুধুমাত্র এই জঙ্গলটা একটু পেরিয়ে যেতে দাও। চারপাশে জনমানবহীন নিস্তব্ধতা, শুধুমাত্র ঝোপঝাড়ের ফাঁক দিয়ে ভেসে আসছে ঝিঁঝি পোকার ডাক, আর দূরে ঘন হয়ে দাঁড়িয়ে আছে জঙ্গলের অন্ধকার ছায়া। সেই অন্ধকার আর নির্জন কাঁচা রাস্তা ধরে ঠাকুরের কাছে প্রার্থনা করতে করতেই দ্রুত গতিতে এগিয়ে চলেছে নবীন। কিন্তু প্রকৃতি যেন আজ তার কথা শুনতে রাজি নয়। মিনিট কয়েক যেতেই আকাশ চিরে বিদ্যুতের ঝলকানি এসে পর মুহূর্তেই ঝমঝম করে নেমে এলো বৃষ্টি। হায় ভগবান, তুমিও আমার প্রার্থনা শুনলে না? এইটুকু পথ যাওয়াটাও তোমার সহ্য হলো না? এই ঝড় বাদলের মধ্যে আমি এখন পিসিমার বাড়িতে যাই কি করে? বৃষ্টির জল মাথায় নিয়ে জঙ্গলের ভেতর প্রবেশ করল নবীন। গরুর গাড়ির মাথায় টিমটিম করে জ্বলতে থাকা আলোটাও বাতাসের তোড়ে বারবার নিভে যাওয়ার উপক্রম হচ্ছে। জঙ্গলের ভেতর দিয়ে কিছুটা যেতেই দূরে নির্জন জঙ্গলের মাঝখানে হঠাৎ একটা মৃদু আলো চোখে পড়ল নবীনের। দূরের সেই ক্ষীণ আলোয় নবীন লক্ষ্য করল সেখানটায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে একটি ঘর। এ কি, দূর থেকে ওটা কিসের আলো ভেসে আসছে? তবে কি আলোটা কোনো দোকান বা বাড়ি থেকে আসছে? কিন্তু এই জঙ্গলের মধ্যে বাড়ি বা দোকান আসবে কি করে? 7-5 ভাবতে ভাবতেই আর এক মুহূর্ত দেরি না করে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য সেই দোকানের দিকেই চলে গেল নবীন। আর মিনিট দুয়েকের মধ্যেই সেই দোকানের সামনে গিয়ে দাঁড়ালো সে। দোকানের সামনে এসে দাঁড়াতেই গম্ভীর মুখে একজন অল্প বয়সী ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে আগের থেকেও বেশি অবাক হয়ে গেল নবীন। এত বড় একটা জঙ্গলের মাঝখানে হোটেল এলো কোত্থেকে, সেটাই যেন আশ্চর্য হয়ে ভাবতে লাগলো সে। দাদা, বৃষ্টির মধ্যে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? বৃষ্টির জলে যে ভিজে একেবারে একাকার হয়ে গিয়েছো। এত না ভেবে শিগগির দোকানের ভেতরে আসো দেখি। আকস্মিক ছেলেটির কণ্ঠ কানে বাজতেই
সম্বিত ফিরে পেল নবীন। এরপর আর এক মুহূর্ত গরুর গাড়িতে না থেকে গাড়ি থেকে নেমে দোকানের ভেতরে গিয়ে দাঁড়ালো সে। বলছিলাম যে ভাই, এই ঘন জঙ্গলের মধ্যে তাও আবার এমন রাতের বেলায় ভাতের হোটেল খুলে রেখেছো, এদিকে কাস্টমার আসে? নবীনের কথার কোনো উত্তর দিল না ছেলেটি, উল্টো স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল সে। লণ্ঠনের কাঁপতে থাকা আলোয় তার মুখটা ঠিকমতো বোঝা যাচ্ছিল না, কিন্তু চোখ দুটো যেন অস্বাভাবিকভাবে জ্বলজ্বল করছিল। কাস্টমার তো আসে দাদা, কিন্তু যারা আসে তারা আর ফিরতে পারে না। যাই হোক, বাদ দাও সেসব। এই বৃষ্টি আজ আর থামবে না। তুমি বরং রাতটা এখানেই থাকো, ভোরে চলে যেও। পাঁচুর মুখ থেকে এমন অদ্ভুত কথা শুনে মুহূর্তের মধ্যে শিরদাঁড়া সোজা হয়ে গেল নবীনের। এদিকে আর কোনো কথা না বলে হঠাৎ করেই দোকানের একপাশে গিয়ে শুয়ে পড়ল ছেলেটা, যেন কিছুই হয়নি, যেন এটাই স্বাভাবিক। কিন্তু নবীনের কাছে কিছুই স্বাভাবিক লাগছিল না ঠিকভাবে। সেখানে অবস্থান করা ছাড়া আর কোনো উপায়ও ছিল না তার কাছে, যার ফলে ভীত সন্ত্রস্ত হয়েই দোকানের একপাশে দাঁড়িয়ে রইল সে। সারা রাত ঝমঝমিয়ে বৃষ্টি পড়ার পর ভোরের আলো ফুটতেই ধীরে ধীরে থেমে গেল আকাশের কান্না। আর বৃষ্টি থামতেই নবীন দোকান থেকে বেরিয়ে ক্লান্ত শরীরে আবারও রওনা দিল পিসিমার বাড়ির দিকে। সকাল 6টা নাগাদ পিসিমার বাড়িতে পৌঁছানোর পর ক্লান্ত শরীরে বারান্দাতেই বসে যায় নবীন। আর নবীনের পাশে বসে অবাক ও উৎকণ্ঠা নিয়ে তার দিকে তাকিয়েই রইল তার পিসিমা শিবানী। কি রে নবীন, তুই এত সকালে আমার বাড়িতে? তা বাড়ির সব কুশল মঙ্গল তো? আর মঙ্গল, তোমাকে আর কি বলবো বলো তো পিসিমা। মেয়েটার শরীরটা আরো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, তাই তোমার বৌমা জোর করেই কাল বিকেলে পাঠালো তোমার বাড়িতে। তা সে না হয় বুঝলাম, কিন্তু তুই কাল বিকেলে বেরোলে আসতে এতটা দেরি হলো কেন বলতো? এরপর ধীরে ধীরে গতকাল রাতে ঘটে যাওয়া পুরো ঘটনাটা পিসিমাকে খুলে বলল নবীন। ঘটনাটা শোনার পর থেকেই এক প্রকার ভয় ও আতঙ্কে একটা ঘোরের মধ্যে চলে গেল নবীনের পিসিমা শিবানী। হ্যাঁ, বলিস কি রে নবীন, তুই তুই ওই দোকানটায় সারা রাত ছিলিস? কিন্তু কিন্তু ওই দোকানের ছেলেটা তো বছর খানেক আগেই। রাস্তার আশেপাশে আর কোনো দোকান না থাকায় প্রতিদিন দুপুরবেলা পথচারী থেকে শুরু করে সমস্ত কর্মজীবী মানুষেরা এসে ভিড় করত পাঁচুর ভাতের দোকানে। প্রতিদিনের মতো আজও সেই একই রকম দৃশ্য দেখা যাচ্ছিল পাঁচুর দোকানে, কিন্তু সেই দৃশ্যটা যে কিছুক্ষণের মধ্যেই একটা মর্মান্তিক ঘটনার সৃষ্টি করবে সেটা জানত না কেউই। ভরপেট খেয়ে দেয়ে খাবারের বিল পরিশোধ করতে দোকানের সামনে গিয়ে দাঁড়িয়েছে সুরেশ। আর সেই দাঁড়ানোটাই যে কাল হয়ে দাঁড়াবে সেটা জানত না পাঁচু। এই যে ছোকরা, এই নে তোর খাবারের বিল, 100 টাকা রাখ, বাকি 10 টাকা কাল এসে দেবক্ষণ। সুরেশ কথাটা বলেই টাকাটা বাড়িয়ে দিল পাঁচুর দিকে। সুরেশের কথায় একগাল হেসে টাকাটা হাতে নিল পাঁচু। এরপর দোকান থেকে বেরিয়ে 2 পা হেঁটে সামনের দিকে এগোতেই চিৎকার করে উঠল পাঁচু। ঠিক আছে গো দাদা বাবু, কালকে এসে বাকি 10 টাকা দিয়ে যাবেন। সরল মনে পাঁচুর বলা সেই কথাটাই যেন ক্ষোভের সঞ্চার করে মুহূর্তের মধ্যে বদলে দিল পরিস্থিতির মোড়। একজন সামান্য ভাতের দোকানের কর্মচারী হয়ে সুরেশের মতো বড়লোক মানুষকে 10 টাকা দিয়ে যেতে বলাটাই যেন কাল হয়ে দাঁড়ালো তার জীবনে। কথাটা কানে যেতেই আর এক মুহূর্ত দেরি না করে তেড়ে এসে দোকানের ভেতরে ঢুকেই পাঁচুর কলার ধরে ফেলল সুরেশ। কি বললি তুই? সামান্য একজন কর্মচারী হয়ে তুই আমাকে বলিস টাকা দিয়ে যেতে, তাও আবার মাত্র 10 টাকা? শুধু কলা ধরেছ কি? মেরে দাও কঘা। ফকিরের বচ্চর কত বড় সাহস দেখো। নগেন দত্তের কথাটা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করল সুরেশের উপর। আর এক মুহূর্ত দেরি না করে ঝাঁপিয়ে পড়ে মারতে শুরু করলো পাঁচুকে। এরপর একে একে খাওয়া বাদ দিয়ে পাঁচুকে মারার জন্য ছুটে এলো নগেন দত্ত সহ বাকি সকলেই। আর মুহূর্তের মধ্যেই যেন বদলে গেল দোকানের ভেতরের পরিবেশ।
যেখানে একটু আগেও ছিল স্বাভাবিক দুপুরের ভিড়, সেখানেই শুরু হয়ে গেল চিৎকার আর ধস্তাধস্তি। পাঁচু কিছু বলার আগেই আঘাতের পর আঘাতের রক্তে রক্তাক্ত অবস্থায় কোনায় ছিটকে পড়ে গেল সে। আমি কি করেছি গো? তোমরা তোমরা আমাকে মারছো কেন? আমাকে আর মেরো না, আমাকে মেরো না। পাঁচুর চিৎকার বা কান্না যেন কিছুতেই কানে গিয়ে পৌঁছালো না তাদের। উল্টো এতগুলো মানুষের উপর্যুপরি মারের আঘাত সইতে না পেরে সেখানেই মৃত্যুর করে ঢলে পড়ল সে। সেই ঘটনার কয়েকদিন পর রাত 9টা নাগাদ স্বাভাবিকভাবেই গ্রামের রাস্তা দিয়ে ধীরে হেঁটে যাচ্ছিল নগেন দত্ত। স্বাভাবিকভাবে হাঁটতে হাঁটতেই রাস্তার পাশের বড় গাছটার নিচে এসে দাঁড়াতেই শরীরের প্রতিটা শিরা উপশিরায় যেন অদ্ভুতভাবে বয়ে গেল গরম স্রোত। সেই সঙ্গে চারপাশের বাতাসটা হঠাৎ ভারী হয়ে উঠতেই বুকের ভেতরটা ধক ধক করতে লাগলো নগেন দত্তের। সে লক্ষ্য করল গাছের নিচ থেকে এক ধরনের ধোঁয়া বেরিয়ে এসে ঘিরে ধরছে তাকে। কি সব কিসের ধোঁয়া বেরিয়ে আসছে ওই গাছ থেকে? সেগুলো আমার কাছেই বা আসছে কেন? রে, ভয় পেয়ে গেলি নাকি? ভয় পাস নে। মৃত্যুর স্বাদ যে সকলকে একদিন গ্রহণ করতে হয় রে। আজ তুইও সেই স্বাদ গ্রহণ করবি, বুঝলি? আকস্মিক কথাটা কানে বাজতেই বুকের ভেতরটা ধড়াস ধড়াস করতে লাগলো নগেন দত্তর। ভয়ে হাত পা যেন থরথর করে কাঁপতে লাগলো তার। এমন সময় সে লক্ষ্য করল ধোঁয়ার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে একটা ভয়ঙ্কর আত্মা। কি তুই তুই এখানে কি করে এলি? হ্যাঁ রে, হ্যাঁ, আমি এসেছি তোকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাতে। তুই মরবি তুই। না না, আমাকে আমাকে তুই মারিস না। আমি কিছু করিনি। ছেড়ে দে আমাকে। আমাকে তুই ছেড়ে দে। আমি কিছুই করিনি। কথাগুলো বলতে বলতেই পিছিয়ে যেতে লাগলো নগেন দত্ত। আর তাকে পিছিয়ে যেতে দেখে ক্ষিপ্ত হয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে এক ঝটকায় নগেন দত্তকে নিজের বড় বড় নখ দিয়ে খামচে ধরল পাঁচু। এরপর বড় বড় দাঁত দিয়ে কামড়ে ধরে নগেন দত্তর শরীরের সমস্ত রক্ত চুষে খেতে লাগল সে। রক্ত চুষে নিতেই একদম চুপসে গিয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ল নগেন দত্ত। এবার তোর পালা। নগেন দত্ত মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়তেই হাসতে হাসতে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল পাঁচু। এতক্ষণ ধরে 1 বছর আগে পাঁচু নামের সেই ছোট ছেলেটির ঘটনাটা পিসিমার কাছে শুনছিল নবীন। আর ঘটনা শোনার পর থেকেই মনের ভেতরটা কেমন যেন করছে তার। কিন্তু পিসিমা, এই ছেলেটাকে দেখে তো বুঝতেই পারলাম না যে ছেলেটা জীবিত নেই। সে আত্মা হয়ে নিজের মৃত্যুর প্রতিশোধ নিয়ে চলেছে। পুরো একটা রাত থাকলাম, কিছুই বুঝলাম না। হ্যাঁ, আমিও তো কিছুই বুঝতে পারছি না রে বাবা। হ্যাঁ, যাকে বাদ দে সেসব। তা তুই যে কাজে এসেছিস সেটা কর। আর শোন, যাওয়ার পথে ভুলে ওদিকটায় যাস নে, কেমন? পিসিমার কথায় সায় দিলেও ঘটনাটা আসলে কি সেটা বোঝার জন্য মনের ভেতরটা আকুপাকু করতে লাগলো নবীনের। সে আর এক মুহূর্ত দেরি না করে পিসিমার সাথে কবিরাজের কাছে গিয়ে কুসুমের জন্য ওষুধ নিয়ে আবারও বাড়ির দিকে রওনা দিল সে। রাত 8টা নাগাদ ঘন জঙ্গলের রাস্তা ধরে গরুর গাড়ি চালিয়ে এগিয়ে যাচ্ছে নবীন। চারপাশে নিস্তব্ধতা, শুধুমাত্র মাঝে মাঝে ঝিঁঝি পোকার ডাক আর গরুর গাড়ির চাকার ঘর্ষণের শব্দ ভেঙে দিয়ে যাচ্ছে সেই নীরবতাকে। মনের ভেতরে নানা রকম চিন্তাভাবনা নিয়ে পিসিমার বারণ সত্ত্বেও পাঁচুর দোকানের দিকে ছুটে চলেছে নবীন।
কিছুটা পথ আসার পর দোকানের কাছাকাছি আসতেই বিস্ফোরিত চোখে সামনের দিকে তাকালো সে। হায় ভগবান, কি দেখছি আমি? আমি তো ভেবেছিলাম পিসিমা যা বলেছে তা কল্পকাহিনী ছিল, কিন্তু এখন তো দেখছি সবই সত্যি। নবীনের কথাটা শেষ হবার আগেই অন্ধকার ঘনীভূত হয়ে একটা ধোঁয়ার সৃষ্টি হলো চারপাশে। সেই ধোঁয়াটা কিছুটা কমে আসতেই সে লক্ষ্য করল মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সুরেশ, আর তার বুকের উপর উঠে বসেছে পাঁচু। হাতের নখ বড় বড় আর দাঁত বড় হওয়ার পাশাপাশি পাঁচুর চোখগুলো জল জল করছিল অদ্ভুতভাবে। 1 বছর ধরে, গত 1 বছর ধরে তোকে খুঁজে যাচ্ছি, কিন্তু কোথাও পাচ্ছিলাম না। পর বাকি সঙ্গীদের মারলেও তুই বাকি ছিলি। আজ তোকে মেরে মৃত্যুর প্রতিশোধ নেব সুরেশ। না না, আমাকে আমাকে মারিস না, আমাকে আমাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে আমাকে। পাঁচুর সেই ভয়ঙ্কর কণ্ঠটা যেন কেঁপে উঠে বজ্রধ্বনির মতো প্রতিধ্বনিত হতে লাগলো পুরো জঙ্গলে। মুহূর্তের মধ্যেই সে সুরেশের বুকের ভেতর বড় বড় নখ বসিয়ে দিয়ে খাবলে ধরল সুরেশের বুক। বুকের ভেতর খাবলে ধরতেই ফিনকি দিয়ে রক্ত পড়তে শুরু করলো চারদিকে, আর সেই রক্ত চুপচুপ করে চুষে খেতে লাগলো পাঁচু। এমন একটা ভয়ঙ্কর দৃশ্য চোখের সামনে দেখে আর কিছুতেই নিজেকে স্থির রাখতে না পেরে একটা চিৎকার করে উঠল নবীন। না পাঁচু, না, ওই লোকটাকে ছেড়ে দাও, মেরো না, ওকে মেরো না। নবীনের চিৎকার কানে গিয়ে পৌঁছাতেই নবীনের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো পাঁচু। ভুলেও আমার কাজে বাধা দিতে আসবে না, তুমি এখান থেকে চলে যাও। এই লোকটা আমার কাছে অপরাধী, তার অপরাধের শাস্তি তাকে পেতেই হবে। তুমি ভালো মানুষ, তাই তোমার কোনো ক্ষতি আমি করব না। চলে যাও বলছি, চলে যাও এখান থেকে। কথাটা শেষ হতেই চারপাশে আবার নেমে এলো ভারী নীরবতা, আর সেই নীরবতায় ভয়ে বুকের ভেতরটা কেঁপে উঠল নবীনের। সে বুঝতে পারল যে এখানে দাঁড়িয়ে থাকা মানেই নিজের জীবন ঝুঁকিতে ফেলা। তাই এই এক মুহূর্তও দেরি না করে দ্রুত গতিতে গরুর গাড়ি চালিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো সে। এদিকে নবীন চলে যেতেই আবারও সুরেশের ঘাড়ে তার বড় বড় দাঁত বসিয়ে রক্ত চুষে খেতে লাগলো পাঁচু। চারপাশে ঘন অন্ধকার আর রক্ত খাওয়ার চুকচুক শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না তখন।